সংবর্ধনা নিতে এসেছিলাম আপনাদের কাছে, সেই সংবর্ধনাতেই আপনি এক প্রার্থীকে রাস্তায় বসিয়ে দিলেন। আপনারা চোর 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 করতো। এপ্রিল আসছে দিন, আগামী 29 এপ্রিল আসছে দিন, আগামী 29 এপ্রিল আসছে দিন। এবারে মার্জিনটা ডবল হবে। 26,151টা লিড ছিল গতবার, এবারে ডবল হবে। এই দূরে যারা আছেন এই আশা রাখতে পারি তো নাকি? এই আশা রাখতে পারি তো নাকি? তাহলে আগামী 29 এপ্রিল, আগামী 29 এপ্রিল, আগামী 29 এপ্রিল শেষ করবে একটা কথা বলে। আবারও বলছি, যদি ভালো না লাগে আমাকে ভোট দেবেন না, ভোটের জন্য মারামারি করবেন না। 50 বছর 30 বছর 40 বছর একসাথে বসবাস করছেন, ভোটের জন্য মারামারি করবেন কেন? অনুরোধ এটাই। আর কেউ ক্যানিং থেকে, কেউ ফুরফুরা শরীফ থেকে এসে মারামারি লাগিয়ে দিয়ে চলে গেল, ওই ফাঁদে পা দেবেন না। ভাঙড়ের মানুষ একসাথে থাকবেন। কদিন আগে একটি ছেলের ভিডিও ভাইরাল হয়েছে। ক্যানিং পূর্বে ভাঙড়ের একজনকে দাঁড় করিয়েছে তৃণমূল। মনে আছে তো নাকি? ভাঙড়ের মানুষকে কিভাবে অপমান করেছে? এর অপমানেরও জবাব দিতে হবে। তৃণমূলের বন্ধুদেরকেও বলবো, সত্যিকারের অর্থে যদি আপনি ভাঙড়ের বাসী হয়ে থাকেন, আপনারকেও কিন্তু অপমান করেছে, এটা মাথায় রাখুন। ভাঙড়ের মানুষকে অপমান করেছে, এর জবাব ভাঙড়ের মানুষ আগামী দিনে দেবে দেবে দেবে, আমি আশা করছি। ভাঙড়ের একটা ছেলে যদি তৃণমূল প্রার্থী করে, সঙ্গে সঙ্গে তার চরিত্র হনন হয়ে যাচ্ছে, সে বহিরাগত হয়ে যাচ্ছে না। আর ক্যানিং পূর্ব থেকে এসে ভাঙড়ে দেখালে সে ভাঙড়ের জামাই নাকি? হ্যাঁ, কতটা খারাপ বলে ফেললাম নাকি আবার? জ্বালা আমি। আচ্ছা, ভাঙড়ের জামাই বলাটা আমি তুলে নিলাম। ভাঙড়ে কি আত্মীয় হয় নাকি ভাঙড়ের মানুষের? তাহলে উনি এখানে এসে কন্টেস্ট করবেন, তখন বহিরাগত নয়। আর ভাঙড়ের একজন যে যদি ক্যানিংয়ে কন্টেস্ট করে, তখনই বহিরাগত হয়ে যাবে। এ कैसे चलेगा? ये तो नहीं होना चाहिए। फिर जवाबটা দিতে হবে। तो इसका जवाब हम लोगों को देना पड़ेगा। कैसे हम लोग देंगे? वोट से देंगे। और हथियार, बोमा, पिस्तौल कुछ नहीं चाहिए हम लोगों को। सबसे बड़ा हमारा पास जो हथियार है वो क्या है? हमारा वोट। आर्टिकल 326 सबसे बड़ा हमारा हथियार है, कॉन्स्टिट्यूशनल पावर है, उसको हम सही से इस्तेमाल करेंगे। आने वाला दिन में, आने वाला 29 अप्रैल में हम लोग हमारा जो राइट है सही से इस्तेमाल करेंगे। হবে তো নাকি ভাই? সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রশাসনের বন্ধুদের ধন্যবাদ জানাবো। यहाँ पे जो सेंट्रल फोर्स आए हैं उनको भी हम अभिनंदन, थैंक यू बोलते हैं कि मिल के हम लोग भांगड़ के आदमी को, भांगड़ेर মানুষকে কিন্তু দেখে যাবে, ভাঙড়ের মানুষকেও দেখে যাবে। ভাঙড় সম্পর্কে যে খারাপ ধারণা কিছুটা হলো আমরা কাটাতে পেরেছি তো নাকি? ভাঙড় মানে বোমগুলি, পিস্তল, সেটা বন্ধ করতে পেরেছি কি পারিনি 5 বছরে বলুন? ভাঙড় মানে এখন রক্তের প্রয়োজন হলেই ফোন করো। দ্বিতীয়বার আমাদের পার্টি আইএসএফ আমাকে ভাঙড়ে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিয়েছে। প্রথমবারে যখন আমি প্রতিদ্বন্দ্বিতা করছিলাম, সেই আপনাদের একটু কম কথা বলতে হবে। প্রথম রাস্তাটা ক্লিয়ার রাখবেন ভাই, আমরা দৃষ্টান্ত তৈরি করব। 50টা লোক নিয়ে রাস্তায় আমরা বসে হই হই করব না, ঠিক আছে? পার্টির কাজও চলবে, রাস্তাও ক্লিয়ার থাকবে। রাস্তা ভালো রাখার জন্যই, ড্রাইভাররা ভাবে স্বাধীনভাবে গাড়ি চালানোর জন্যই তো আমরা রাজনীতিতে এসেছি ভাই। তো ড্রাইভারদের বা পথ চলতি মানুষের অযথা কষ্ট আমরা দেব না। দ্বিতীয়বারের জন্য আমাকে পার্টি এখানে নমিনেট করেছে। প্রথমবার আমি যখন এসেছিলাম ভাঙড়ে, ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন ছিল রাজ্যের মানুষ। এনআরসি সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে, আর মমতা ব্যানার্জি নাকি আটকে দেবে, এই গল্পতে ভোট হচ্ছিল। কিন্তু ভাঙড়ের মানুষ ওই গল্প ধপের চপ খায়নি। ভাঙড়ের মানুষ বিজেপি তৃণমূলের বাইনারির বাইরে গিয়ে আমাকে বিধানসভার মধ্যে পাঠিয়েছিল। আজকে সারা রাজ্যের মানুষ ভাঙড় ভাঙড় করছে কেন? আপনাদের অবদানেরই জন্য। আমি বিধানসভার মধ্যে গিয়ে ভাঙড়ের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এদিকে কোল্ড স্টোর, লাইব্রেরি, রাস্তাঘাট, লাইট, ক্যামেরা থেকে শুরু করে আপনার লেদার কমপ্লেক্সের যে দুরবস্থা, এখানে নতুন কর্মসংস্থান তৈরি করা, স্কুলের পরিমাণ কম, স্কুল নতুন তৈরি করা, নতুন কলেজ তৈরি করা,
বিধানসভার মধ্যে তখনকার বলছে অপদার্থ খেলমন্ত্রী ছিলেন অরূপ বিশ্বাস মহাশয়কে বলেছিলাম ভাঙড়ে একটা উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্সও দিতে হবে। তো আজকে যারা দেখছেন এখানে এই পোস্টে লাইট, রাস্তাঘাট, ভাঙড়ে একটা যদি ইট গাঁথা উন্নয়নের জন্য, এটা মনে রাখবেন ভাঙড়ের মানুষের জন্যই উন্নয়নটা হচ্ছে। আর ভাঙড়ের মানুষ খামচিহ্নকে 2021 সালে ভোট দিয়ে বিধানসভায় পাঠিয়েছিল বলে 2011 থেকে 2021 এই 10 বছরে যতটা না কাজ হয়েছে সরকারের বিপক্ষে গিয়ে এই 5 বছরে তার থেকে বেশি কাজ আদায় করে নিয়েছে। এটা আপনাদের জন্য হয়েছে। আর একটা কথা, রাজ্যের মানুষের জন্য হয়েছে। আজকে রাজ্যের মানুষের চোখ খুলেছে। আজকে এসআইআর নিয়ে যে হম্বিতম্বি করেছিলেন মাননীয়া, আমি আজ থেকে 2 মাস আগে বলেছিলাম ভোট ধরা কলের নাম এবারে কিন্তু এসআইআর। 2021 সালে ভোট ধরা কলটা ছিল এনআরসি সিএ, এবার ভোট ধরা কলটার নাম করেছে বিজেপি তৃণমূল তথা বিজেপির বলে এসআইআর। বলেছিলেন মাননীয়া যে আমার লাশের উপর দিয়ে এসআইআর হবে। আজকে মাননীয়া কোথায়? দেখুন ভোট প্রচারে ব্যস্ত, কিন্তু নওশাদ সিদ্দিকীর মামলা নম্বর দেখুন 68,938/2025 সুপ্রিম কোর্টে গতকালকে আমার মামলার জন্যই এখনো পর্যন্ত বলতে পারছি যে বৈধ ভোটারদেরকে বাদ দেওয়ার সাহসটা নাই। এই নওশাদ সিদ্দিকীর করা মামলা। আর মামলা লড়তে গিয়েছেন কে? যাদবপুরে কন্টেস্ট করছেন বামেদের সিপিআইএম এর প্রার্থী শ্রদ্ধেয় সম্মানীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার। মাথায় রাখবেন, একটু মাথায় রাখবেন কারা লড়াই করছে আপনাদের জন্য আর কারা নকল যুদ্ধ দেখাচ্ছে। যদি সত্যিকারের যুদ্ধ বিজেপির বিরুদ্ধে তৃণমূল করত, এতক্ষণ ঘাটটা ধরে শুভেন্দু অধিকারীকে জেলের মধ্যে রাখতো। কিন্তু দুর্ভাগ্য আমাদের, সারা রাজ্যের মানুষ বুঝতে পারছে না। ভাঙড়ের মানুষ কিন্তু বার্তা যেটা দিয়েছে, এবার চোখ কান তারা খুলেছে। যেখানেই যাচ্ছি ভাইজান এবার আপনার মতো পাস করিয়ে বিধানসভায় পাঠাবো। তাই আপনাদের বলবো আজকে 2026, 2021-এ যে ভয়ঙ্কর পরিস্থিতি ছিল তার বাইরে গিয়ে আপনার আমাকে পাঠিয়েছিলেন 26,151টা লিড দিয়ে খামচিহ্নকে। তখন কিন্তু দেশ থেকে তাড়িয়ে দেবে এই গল্প ছিল, এনআরসি সিএ করে বিজেপি চলে আসবে এই গল্প ছিল, তাই না ভাই? ভয়ের মধ্যে থেকেও অনেকে বিশ্বাস করতো, ভালোবাসতো, কিন্তু বিজেপি চলে আসবে বা এনআরসি সিএ করে তাড়িয়ে দেবে, ওই জন্য ভাইজানকে ভালোবাসলেও ভোটটা গতবারে দেয়নি। তাই আমার বিশ্বাস ভাঙড়ের মানুষের প্রতি আস্থা, ভাঙড়ের মানুষ যে অল্টারনেটিভ রাস্তা দেখিয়েছে সেটাকে কুর্নিশ জানিয়ে আমি আপনাদের কাছে আশা করছি আগামী 29শে এপ্রিল খামচিহ্নে এত ভোট পড়বে, আগামী 4 তারিখে এই মার্জিনটা ডবল হবে। আশা করতে পারি তো? আমি আপনাদের বলবো কেন আমাকে ভোট দেবেন, কেন খামচিহ্নকে ভোট দেবেন? সময় স্বল্প ভাই, কেন খামচিহ্নকে ভোট দেবেন বা আমাদেরকে কেন ভোট দেবেন? 2-3টে উদাহরণ দিচ্ছি। বিগত 5 বছরে 5টা টাকা তোলাবাজি কারো কাছে হয়েছে? হাত তুলে বলতে পারবে? কেউ বলতে পারবে? উল্টে আমরা দেখুন যাকে দান করেছি সবটা প্রকাশ করতে নাই, সে লিস্ট আমার কাছে আসে। কেউ যদি চ্যালেঞ্জ করে ধরে ধরে বলতে পারবো। পড়াশোনা থেকে শুরু করেতে আমরা 1 লাখ লাখ টাকা আমরা দিয়েছি, আমরা 1টা টাকাও কেউ বলতে পারবে না 1টা টাকা মানুষের কাছে তোলাবাজি করেছি। তাহলে তোলাবাজি বন্ধ আমাদের দ্বারাই হচ্ছে। আমরা সর্বোচ্চ ক্ষমতায় আসেনি বলে আমরা আমাদের যতটুকু ক্ষমতা আছে ততটুকু বন্ধ করেছি। কেন আপনি ওই নটোরিয়াস ক্রিমিনালকে ভোট দেবেন না? ও যদি দায়িত্বে পেয়ে যায় পাবেন, তারপরেও বুঝাচ্ছি আমি কি হবে, তোলা উঠবে, প্রত্যেকটা দোকান থেকে মাসোহারা দিতে হবে। আপনার আমার ব্যবসার জায়গা, এই যে আজকে আমাদের নির্বাচনী সভা হয়েছে, খুব বেশি হলে আমরা দোকানদারের সামনে গিয়ে হাত পাততে পারি যে ভাই আমরা এখানে প্রোগ্রাম করছি, আমরা আর্থিকভাবে দুর্বল, আমাদের কর্পোরেট ফান্ড নাই, আমাদের ওই লেদার কমপ্লেক্সের বড় বড় কোম্পানি বা জুতো কোম্পানি গিয়ে ধরছি না, বা এখানে 6 লেনের আশপাশে যে কোম্পানিগুলো আছে ধরছি না, যদি না টাকা দাও তোমার কোম্পানি বন্ধ করে দেবো। ওই তোলাবাজি আমরা করতে পারি না, আর পারবো
পারবো না, কিন্তু আমরা হাত পাততে পারি। ভাই আমরা এই প্রোগ্রাম করছি, পার্টির খরচ কিছু দেবেন? সে খুশি হয়ে 500 টাকা দিতে পারে, আর খুশি হয়ে 5টা টাকাও দিতে পারে। আমরা খুশি মনে ফিরে আসবো, এই সমাজ ব্যবস্থা আনতে চাইছি। কিন্তু আমাদের পরিবর্তে তৃণমূল কংগ্রেস দেখবেন বিল কেটে দোকানে পাঠিয়ে দিল, যদি না দেয় টাকা তাহলে কি হবে? দোকানে ঝাঁপ বন্ধ করে দেবে। এই অরাজকতা সারা পশ্চিম বাংলা থেকে আমরা বন্ধ করতে চাইছি। তাই দিকে দিকে আইএসএফ প্রার্থী দিয়েছে, আইএসএফ এর সাথে বামেদের আলোচনা চলছে। গুটি কয়েক সিটে এখনো আমাদের মতনৈক্য হচ্ছে, এক জায়গায় মত হতে পারছি না। বাকি ম্যাক্সিমাম সিটে কিন্তু আমরা ঐক্যবদ্ধ হয়েছি, ঐক্যতে এসেছি। তাই আপনাদের বলবো সেই সুষ্ঠু সমাজ ব্যবস্থা আমরা চাইছি। তাই কেন আপনারা আমাকে ভোট দেবেন বা খাম চিহ্নকে? তোলাবাজি বন্ধ করার জন্য। কেন আপনারা আমাকে ভোট দেবেন বা খাম চিহ্নকে ভোট দেবেন এখানে? তার একটা অন্যতম কারণ হচ্ছে এই ভাঙড় 2 নম্বর ব্লকের ভোগালী 1 নম্বর অঞ্চলে এয়ারপোর্টের জন্য জায়গা দেখেছিল, আপনারা জানেন তো? মনে আছে না ভুলে গিয়েছেন? এতটুকু মনে রাখবেন, বাপ দাদাদের রেখে যাওয়া, পূর্বপুরুষে রেখে যাওয়া বাস্তুভিটা, মন্দির, শ্মশান, কবরস্থান, ঈদগাহ এরা কিন্তু কিছুই ছাড়বে না। তো এখনো এয়ারপোর্টের জন্য দখল নিতে পারে। কিন্তু আমার প্রশ্ন, এয়ারপোর্ট হোক, আমি অসুবিধা নয়, কিন্তু কেন 3 ফসলি জমি, 4 ফসলি জমি, ভাঙড়ের জমি, যেই ভাঙড়ের জমিকে তৎকালীন মুখ্যমন্ত্রী বলেছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন এশিয়ার লার্জেস্ট এগ্রিকালচার জোন বানাবো, সেই জায়গাকে কেন বেছে নিচ্ছে? এটা টার্গেট করা হচ্ছে। তাই আপনাদের বলবো, বাঁকুড়াতে জায়গা আছে, পুরুলিয়াতে জায়গা আছে, মালদাতে, অন্ডলে অলরেডি এয়ারপোর্ট হয়ে পড়ে আছে। দরকার লাগলে ওখান থেকে ফ্লাইট টেক অফ ল্যান্ডিং করাও। ভাঙড়ের মতো জায়গায় আমরা এই ভাঙড়ের মানুষের ইচ্ছার বাইরে অনেক 2 বছর আগে বলেছিলাম, 1 কোদাল মাটি এয়ারপোর্টের জন্য তুলতেও দেব না, 1 কোদাল মাটি এয়ারপোর্টের জন্য ফেলতেও দেব না। কিন্তু তারপর থেকে দেখুন ষড়যন্ত্র শুরু হয়েছে। এমনি আর 8টা থানা দেয়নি নওশাদকে জব্দ করার জন্য, এটুকু মাথায় রাখবেন। ভাঙড়ের মানুষকে কিন্তু আগামী দিনে জব্দ করার জন্য এই থানা বার করেছে, এটুকু মাথায় রাখবেন। ভাইজানকে জব্দ করার হলে ভাই কি করবে? তাহলে একে জব্দ করার জন্য তো অনেক ওদের পন্থা আছে, কিছু বাদ দিয়েছে, আমাকে পারেনি, এবার আপনাদেরকে জব্দ করবে। কিন্তু যতক্ষণ আপনার এমএলএ আছে, কি বলেছি, আপনাদের ইচ্ছার বাইরে 1 কোদাল আমি মাটি ফেলতে দেব না এয়ারপোর্টের জন্য, আর মাটি তুলতেও দেব না। ওরা পাচ্ছে না। আমি বিধানসভায় আপনাদের জন্য এয়ারপোর্ট নিয়ে প্রশ্ন করেছিলাম, ভয়ে মন্ত্রী প্রশ্নের উত্তর পর্যন্ত দেয়নি। কারণটা কি? রেকর্ড হচ্ছে। আমি যদি ভুল বলি আমার বিরুদ্ধে আইনত মামলা হবে। আবার এখন নির্বাচন কমিশনের আন্ডারে চলে গেছে, এখন ছেড়ে কথা বলবে না। এখন নির্বাচন কমিশন না বিজেপির কমিশন বোঝা মুশকিল। আর বিজেপির কমিশন মানেই তো তৃণমূলের বগল দাবিয়ে লে ঘোরা উচিত। একই জিনিস ভাই, যে দাদা দেখো তো আমার নেতার বিরুদ্ধে এরকম বলছে, তুমি একটু সাইজ করে দাও ওকে। কেরলে নির্বাচন কমিশনের একটা লেটার হেডে স্টাম্প কার পড়েছে জানেন? বিজেপির স্টাম্প মেরেছে, মানে বুঝতে পারছে? বোঝা মুশকিল, নির্বাচন কমিশনের অফিসে বিজেপির স্টাম্প না বিজেপির অফিসে নির্বাচন কমিশনের প্যাড, বোঝা মুশকিল। গুলিয়ে ফেলছে। আপনাদের বলার বক্তব্য এটাই, নিজের বাসস্থানের কথা ভেবে এবার ভোটটা দেবেন, নিজের বাসস্থানের কথা ভেবে দেবেন। আপনি ভাবতে পারেন নাংলার ওই সাইটে হবে, হ্যাঁ হতে পারে নাংলার সাইটটাতে ভোগালী 1 নম্বর অঞ্চলে হবে, কিন্তু যদি ওখানে এয়ারপোর্ট হয় 2 নম্বর অঞ্চলে কিন্তু প্রমোটিং হবে। আর প্রমোটিং কারা করবে বুঝতে পেরেছেন? 10,000-এর জমির কাটা নেবে আপনার কানে বন্দুক ঠাকিয়ে 10 লাখে বিক্রি করার জন্য। তার আগে ওই সুযোগ আমরা দেবো? আমরা ওই সুযোগ দেব? যাওয়ার কোনো জায়গা নাই। তাই বন্ধুগণ, আমি এই জন্য বলবো ভোটটা আপনাকে আমাকে দিতে হবে। আর একটা কথা কেন বলবো, আপনারা দেখতে পাচ্ছেন বিধানসভায় 294টা বিধায়কের মধ্যে ভাঙড় যে বিধায়ক পাঠিয়েছে 293টাকে হিলিয়ে রেখে দিচ্ছে। এই বিধায়ককে পাঠানোর দরকার আছে নাই, আপনাদের উপরে ছেড়ে দিলাম। আমি লোভ দেখি এই করব সেই করব, এই টাকা দেবো ভোট পিছু, আমার দ্বারাই হবে না। আমার হারামের টাকা নাই, আমি ওখানে খরচও করতে পারবো না ভাই। আমি একদম রাফসাফ কথা বলে দিচ্ছি। ভালো লাগলে যদি মনে হয় আপনাদের প্রতিনিধি হয়ে, দলিতের হয়ে, আদিবাসীর হয়ে, মুসলমানের হয়ে আইনসভার মধ্যে দাঁড়িয়ে চোখে চোখ রেখে অন্যের বিরুদ্ধে কথা বলা দরকার, তাহলে আপনারা আমাকে আবার সুযোগ দেবেন। আর
যদি মনে করেন এই দুর্গাপুরে গরু নিয়ে যাচ্ছিল, পিটিয়ে মেরে দিচ্ছিল, ওর পাশে দাঁড়াবার কেউ ছিল না, ভাঙড়ের বিধায়ক দাঁড়িয়েছিল, আগামী দিন ওই কাণ্ড না ঘটে, তাহলে ভাঙড়ের বিধায়ককে নওশাদকে জিতাবেন। যখন ঈদের দিন, ঈদের সময়ে যখন পরীক্ষা ফেলে, ওই পরীক্ষা বন্ধ করার জন্য শাসক দলের একাধিক বিধায়ক থাকার পরেও নওশাদ সিদ্দিকীর প্রয়োজন হয়, তাহলে নওশাদ সিদ্দিকীকে আপনারা জিতাবেন। যদি মনে হয় রমজান মাসে ফলের দাম বেড়ে যাচ্ছে, এই দাম কমানোর জন্য অন্তত একজন কথা বলুক, বলেছে যে সেই নওশাদ সিদ্দিকীকে আপনারা জিতাবেন। যদি মনে হয় দলিত ভাইদের জন্য, আদিবাসী ভাইদের জন্য পশ্চিমবাংলার বিধানসভায় এবং বিধানসভার বাইরে সব থেকে বেশি যে আওয়াজ তুলেছে তার নাম ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী, তাকে আবার আইনসভায় পাঠানো দরকার, তাহলেই ভোট দেবেন। আজকে দলিত আদিবাসীদেরকে খুব ভালোবাসছে। 100 জন সরকারি চাকরি করলে 22 জন দলিত হওয়া দরকার, এসসি। দুর্ভাগ্য, এই অন্য সময় আমরা শুনেছি দুধে পানি মেশাই, এই সরকারের আমলে পানিতে দুধ মেশাচ্ছে। মানে 100 জনের মধ্যে 22 জন দলিত, কিন্তু 22 জনের মধ্যে খুঁজলে দেখা যাবে 12 জনও কিন্তু প্রকৃত দলিত নয়, নন দলিত। দলিত সেজে সার্টিফিকেট নিয়ে দলিত ভাইদের চাকরিগুলোকে চুরি করে নিচ্ছে। এই চুরির বিরুদ্ধে অন্য কেউ কথা বলেনি, মুখ খোলার সাহস দেখায়নি। 294 এর মধ্যে একমাত্র ভাঙড়ের বিধায়কই আওয়াজ তুলেছে এবং নড়ে চড়ে বসেছে। 100 জন সরকারি চাকরি পেলে 6% আদিবাসী ভাইদের চাকরি পাওয়া দরকার। খাতাই কলমে 6% সংরক্ষণ থাকলেও প্রকৃত অর্থে দেখছি যে আদিবাসী ভাইদের কোটাতে নন আদিবাসীরা চাকরি করছে। তাহলে এই লাস্ট বলছে MBBS 46 জন এমন ওরা আদিবাসী সমাজ আইডেন্টিফাই করেছে যারা ফেক সার্টিফিকেট নিয়ে 46 জন ডাক্তারি কোটাতে ডক্টর হচ্ছে। তার মানে আদিবাসী সমাজ থেকে 46টা ডক্টর কিন্তু 1 বছরে কমে গেল। এর প্রতিবাদ কেউ করেনি, এতটুকু মাথায় রাখবেন। এর প্রতিবাদ শুধুমাত্র করেছে ভাঙড়ের বিধায়ক। তাই আপনাদের বলবো, যদি মনে করেন এই প্রতিবাদের যারা কন্টিনিউ রাখা দরকার এবং আগামী দিনে ভাঙড়কে ফলো করে রাজ্যের মানুষ যদি আমাদেরকে সুযোগ দেয়, আমরা যেখানে বামপন্থী এবং ISF মিলে লড়াই করছি, আমাদের হাতকে যদি শক্ত করে, তাহলে এটুকু মাথায় রাখবেন, চাকরির ক্ষেত্রে আমরা স্বচ্ছতা আনবো। আপনার ছেলে 330 টাকা ফর্ম ফিল আপ করে 550 টাকা ফর্ম ফিল আপ করে চাকরিতে বসবে, অন্য কোনো একটা টাকা খরচ লাগবে না। ইভেন শুধু তাই নয়, পরীক্ষা দিল OMR শিট একটা কপি তো আপনার ছেলে আপনার বাড়িতে নিয়ে আসবে। এবং সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি চায় যে আমার পরিবর্তে এখানে কারিমুলে পরীক্ষা দিয়েছে, ওইদুলে পরীক্ষা দিয়েছে, রতনদার ছেলেও পরীক্ষা দিয়েছে, সাবিত্রী মা আমার পরীক্ষা দিয়েছে, যেই পরীক্ষা দিক না কেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি চাই কে পরীক্ষায় কত নাম্বার পেয়েছে তার ওই গোল গোল করে না, OMR শিটে শুধু গোল করে দিতে হয়। বুঝতে পেরেছে? ওই গোল গোল করে সঠিক উত্তর কে দিয়েছে আর কে ভুল দিয়েছে যদি দেখতে চাই, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পাবে। কারণ আমরা